আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চলমান তাপদাহ থাকবে আগামীকাল পর্যন্ত। 2 তারিখ থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে আজ 27 জেলার সব স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ। বাণিজ্যিক ভবনের বহিরাবরণে কাচের ব্যবহারে বাড়ছে রাজধানীর তাপমাত্রা। অতিরিক্ত এসির কারণে বৃদ্ধি পাচ্ছে পরিবেশগত ঝুঁকি। ছড়িয়ে পড়ছে ইয়াবার চেয়ে শতগুণ বেশি ক্ষতিকারক মাদক ক্রিস্টালাইজ। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হবে বলছেন বিশেষজ্ঞরা। জাটকা রক্ষায় 2 মাস নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। রাতেই নদীতে নামবে জেলেরা। সব প্রস্তুতি সম্পন্ন। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে বিস্তারিত। চলমান তাপপ্রবাহ আগামীকাল পর্যন্ত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম। তিনি জানান 2 তারিখ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। প্রথমে পূর্বাঞ্চল, সিলেট, চট্টগ্রামে বৃষ্টির কারণে তাপমাত্রা সহনীয় হবে। সেই প্রভাব পড়তে পারে ঢাকা ও বরিশাল বিভাগে। তবে 3 তারিখ থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। তখন দেশ জুড়ে সহনীয় হতে পারে তাপমাত্রা। 10 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। 4 থেকে 10 তারিখ স্বস্তি বিরাজ করবে জানিয়ে তিনি বলেন, দেশের পশ্চিমাংশে 11 মে থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে আজ ঢাকা সহ দেশের 27 জেলার সব স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আমরা ধারণা করছি যে আগামীকাল সকালে আবার সেটা আমরা অ্যানালাইসিস করে দেখব যে কোন কোন এলাকায় আমাদের হিটওয়েভ থাকতে পারে। 1 তারিখ কিংবা 2 তারিখ সব জায়গা থেকে হিটওয়েভ চলে যাবে না। 1 তারিখে সারা দেশের আবহাওয়া, 30 তারিখ আজকে যেরকম থাকতে পারে কালকে এরকম থাকতে পারে। তবে 1 তারিখ কিংবা 2 তারিখের দিকে কিছুটা পরিবর্তন হতে পারে। হিটওয়েভের অঞ্চল কিছুটা কমে আসতে পারে এই সামান্য বৃষ্টির প্রভাবে, পূর্বাঞ্চলে যে বৃষ্টিটা হবে। দর্শক, আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় আজ রোদের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বিগত বেশ কিছুদিন যাবৎ গোটা দেশ জুড়ে কিন্তু তীব্র তাপদাহ বেড়ে যাওয়ার কারণে একটি অস্থির অবস্থা বিরাজ করেছে। উপকূলীয় জেলা, দক্ষিণাঞ্চল সহ উপকূলীয় জেলা ভোলাতেও কিন্তু এই তাপদাহর কারণে একটি অস্থির অবস্থা বিরাজ করেছে। তো আমি কিন্তু এখন আছি ভোলা বেদুরিয়া এলাকায়। এখানে কিন্তু আজ সকাল থেকে তীব্র তাপদাহর কারণে কোস্টগার্ড দক্ষিণ জোনের সহযোগিতায় এখানে তাদের একটি ফ্রি ক্যাম্পিং চলিতেছে। তারা এখানে সকাল থেকে এই যে গরমে যে সমস্ত নিম্ন আয়ে খেটে খাওয়া মানুষ রয়েছে তাদেরকে তারা চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে তারা এই একটি উপকূলীয় অঞ্চলে তাদের যে মেডিকেল ক্যাম্প, ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে। সেখানে সকাল থেকে শত শত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কিন্তু এখানে বসে রয়েছে এই সেবা নেওয়ার জন্য। তো আমার কাছে এখানে আছেন কোস্টগার্ড, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম। আমি তার কাছে জানতে চাবো যে আপনারা এই তীব্র গরমে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং কোন কোন ধরনের সেবা প্রদান করছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কোস্টগার্ড দক্ষিণ জোন থেকে এসেছি। এখানে আমাদের আওতাধীন যত জায়গাগুলো আছে সেখানে আমাদের যত দুস্থ, গরিব, শিশু, বাচ্চারা রয়েছে তাদের জন্য আমরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য নিয়ে এসেছি। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে প্রচন্ড তাপদাহ শুরু হয়েছে। এই গরমে ছোট থেকে শুরু করে বড় সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তারা জন্য এই গরমে একটু ভালো থাকে আমাদের কোস্টগার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে আমাদের আয়তাধীন যে এলাকা আছে সেখানে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করবো এরকম বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার, বিনামূল্যে ওষুধ সেবা দেওয়ার। এবং এরই পাশাপাশি আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা যাচ্ছে সবার জন্য শীতল পানি, সুপেয় শরবত এগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা ঘুরে ফিরে দেখতে পারবেন আমাদের আয়তাধীন এলাকায়। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই কাজগুলো। যেমনটা বলছিলেন যে তাদের এই যে চলমান প্রক্রিয়া তীব্র তাপদাহের কারণে যে সমস্ত নিম্ন খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের পাশে তারা থাকবে এবং এই ক্যাম্পিং চলবে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে তীব্র গরমের কারণে কিন্তু এই
বিশেষ করে রাস্তার পাশে যে সমস্ত অস্বাস্থ্যকর পানি বিক্রি হয় সেই পানি খাওয়ার ফলে কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে এবং গরমের কারণে কিন্তু শরীরে যে ঘাম জন্ম হয় তা থেকে কিন্তু শিশুদের নিউমোনিয়া রোগীও বেড়ে গিয়েছে। এই জন্য ভোলা সদর হাসপাতালের ডাক্তার কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছেন। ডাক্তাররা বলছেন যে তীব্র গরমে অতি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘরের বাইরে থেকে বাহির না হয়, যদিও বাহির হয় ছাতা মাথা দিয়ে বাইরে, প্রয়োজন ছাড়া বাইরে না হওয়ার জন্য কিন্তু এক কথায় পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো এই ছিল ভোলা থেকে আমার তীব্র গরমের সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন লিটন। আধুনিক কালের অবকাঠামো নির্মাণশৈলীর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাঁচ। বসতবাড়ি, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা শিল্প কারখানা সর্বত্রই কাঁচ ব্যবহারের ছড়াছড়ি। বাণিজ্যিক ভবনের বহিরাবরণে কাঁচের ব্যবহার ও ভবনে এসির সংখ্যা বৃদ্ধির পরিবেশগত ঝুঁকি ভাবাচ্ছে পরিবেশবিদদের। কাঁচে সূর্যের আলো প্রতিফলিত হওয়ায় বেশি মাত্রায় তাপ উদ্গীরণ হয়, যা রাজধানীর এই তীব্র গরমের জন্য অনেকাংশে দায়ী। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এক দশকে রাজধানীতে তাপমাত্রা বেড়েছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস। এজন্য নগরে অতিমাত্রায় কাচের ভবন নির্মাণ ও এসির মাত্রাতিরিক্ত ব্যবহারকে দুষছেন গবেষকরা, আর এতে স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ছে নিম্ন আয়ের মানুষরা। কাঁচের ভবন সাধারণত সুইডেন, ইউরোপ সহ নানা দেশে দেখা যায়, যেখানে সূর্যের অল্প কয়েক ঘন্টার আলো ধারণ করে তাপমাত্রা বাড়ানো হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মোটেও বিজ্ঞানভিত্তিক নয়। রাজধানী ঢাকায় গত এক দশকে বেড়েছে কাচের নির্মিত ভবন। এসব ভবন থেকে সহজেই তাপ বিকিরণ হয়, আবার বেড়েছে এসির ব্যবহারও। গবেষকরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে আরও ত্বরান্বিত করেছে নানা কর্মকাণ্ড। তাই রাজধানী সহ শহরের তাপ নিয়ন্ত্রণ, পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মাণ, জলাধার সংরক্ষণ ও পর্যাপ্ত গাছ রোপণের বিকল্প নেই। এসির যে ফাংশন, যে আমি ঘরের বাতাসটা ঠান্ডা করে আমি গরম বাতাসটা বাইরে দিয়ে দিচ্ছি, সুতরাং আমি প্রতিটা রুমে যেসব জায়গায় এসি আছে সেই রুম থেকে গরম বাতাসগুলো বেরোচ্ছে, যার জন্য সবই কিন্তু বাইরে যাচ্ছে। আমার বাইরে গরমটা যাচ্ছে, এসির গরমটা যাচ্ছে। যে হাইরাইজ বিল্ডিং হচ্ছে, চারপাশে শুধু কাঁচ, এটাতে কিন্তু আমাদের তাপমাত্রা বাড়াচ্ছে। কারণ এখন যে উন্নত মানের যে কাজগুলো সেটা করে কি, সেই কাজগুলো তাপমাত্রা রিফ্লেক্ট করে, অর্থাৎ এটা কিন্তু ভিতরে ঢুকতে দেয় না, যার জন্য ভিতরে তাপমাত্রা খুব একটা বাড়ছে না, কিন্তু তাপমাত্রা রিফ্লেক্ট করে বাইরে আবহাওয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, কাচের ভবনের পাশাপাশি রাজধানী ঢাকায় বেড়েছে এসির ব্যবহার। এতে বেড়েছে বাতাসের আর্দ্রতা, যে কারণে আগামীতে তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হবে। এছাড়া এসির কোনো হিসেবও নেই, যে কেউ ইচ্ছে মতোই এটি ব্যবহার করছে, আর এর ফলেও রাজধানীর তাপমাত্রা বেড়েই চলছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সারা দেশে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়লেও একেবারে ভিন্ন সিলেটের চিত্র। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে হাহাকার করলেও সিলেটে বৃষ্টির কারণে শীতল আবহাওয়া বিরাজ করছে। গরম কম থাকায় কিছুটা স্বস্তি রয়েছে শ্রমজীবী মানুষের মাঝে। আজ সিলেটে 29 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন আবু সাইদ উপু। সারা দেশে একই তাপমাত্রা থাকলেও বিপরীত চিত্র সিলেটে। সিলেটের তাপমাত্রা দেশের অন্যান্য অঞ্চল থেকে একটু সহনশীল, যার কারণে নাগরিক জীবনে কোনো অস্বস্তিকর প্রভাব পড়েনি। মেঘালয়ের পাদদেশে অবস্থান ও বৃষ্টিপ্রবণ এলাকা হয় সিলেটে এখনো তাপমাত্রা কম। একটু বৃষ্টি দেওয়ায় গাড়ি চালাইতে পারলাম, খাইতে পারলাম, আলহামদুলিল্লাহ। বিগত 2-3 দিন যেভাবে হয়েছে, বৃষ্টি হওয়াতে একটু আরামই আছি আমরা। মানে অন্যান্য এলাকার মানুষ খুব অশান্তিতে আছে, দেখলে খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ, আমরা অন্যান্য জেলা থেকে ভালো আছি। রোদের জিওটা তাপমাত্রাটাও কম, আর ব্যবসা বাড়তি করা যার, বাইরে যাওয়া যার। দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনা করা হলেও 360 আউলিয়া পর্ণভূমি সিলেটে বৃষ্টি অব্যাহত রয়েছে। অন্যান্য জেলা থেকে সিলেটের তাপমাত্রা কম থাকায় স্বস্তি প্রকাশ করেছেন শ্রমজীবী ও সাধারণ মানুষ। আমরা তো অন্যখান থেকে ভালো আছি, অন্যখান আমরা অনেক ভালো আছি। আমরা কাম কাজ ঠিক মতন করতে পারলাম, আমরা সুস্থ আছি। এটা তো আল্লাহ তাআলার একটা আমরা অশেষ নিয়ামত। এটা আমরা মনে করি যে আমরা অন্যান্য জেলা থেকে আমরা কম এই অবস্থা হইতো, তো আমরা অবস্থা আরো খারাপ হয়ে যেত। আরো
কিছু কম, গরম কম আছে, বৃষ্টিপাত আছে, এই কারণে আমরা ব্যবসা করে খাইতে পারি। সারা দেশের তুলনায় সিলেটের তাপমাত্রা কম আছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, পর্যাপ্ত গাছপালা ও টিলা থাকার কারণে এখানে তাপমাত্রা সহনশীল পর্যায়ে রয়েছে। আমাদের বৃষ্টির পূর্বাভাস আছে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে। তো সিলেটে গত কয়েকদিনও 36 পাওয়া যায়নি, তার নিচেই আছে এবং আগামী কয়েকদিনও ওই একই রকম অবস্থায় চলমান পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা স্বাভাবিক রাখতে সিলেটের টিলা পাহাড় ও গাছগাছালি কাটা বন্ধ করতে হবে, নতুবা সারা দেশের ন্যায় সিলেটেরও একই অবস্থা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন সচেতন মহল। আবু সাদ অপু, মাই টিভি। ইয়াবার চেয়ে শতগুণ বেশি ক্ষতিকারক ও ভয়ানক মাদক ক্রিস্টালাইজ, আর এই মরণ নেশা মাদক বিক্রি হচ্ছে অনেকটা প্রকাশ্যেই। ক্রিস্টালাইজ শারীরিক মানসিক ক্ষতি তো করছেই, ব্যবহারকারীরা একই সাথে হচ্ছেন সর্বশান্ত। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকে এর বিস্তার রোধ করা না গেলে ভয়াবহভাবে বাড়তে থাকবে সেবনকারীর সংখ্যা। যদিও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। হাসান জাকিরের রিপোর্ট। বিশেষভাবে তৈরি কাচের পাত্রে এভাবেই সেবন করা হয় ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ আইস। দেখতে ক্রিস্টাল পাথরের মতো হলেও গুণগত মানে এর কার্যক্ষমতা ও ক্ষতিকারক প্রভাব ইয়াবার চেয়ে শতগুণ বেশি, যা সেবনে মানুষের স্নায়বিক উত্তেজনা ও শারীরিক শক্তিও স্বাভাবিক সময়ের চেয়ে 1000 গুণ বেশি বৃদ্ধি পায়। আইস একবার সেবনে খরচ হয় 10 থেকে 15,000 টাকা, যে কারণে বিত্তশালীদের মাদক হিসেবে এটি পরিচিত। ভয়ঙ্কর এই মাদকের নেশায় বুঁদ হচ্ছে সঙ্গীত শিল্পী সহ সমাজের বিশেষ শ্রেণীর মানুষ। সম্প্রতি বিপুল পরিমাণে আইসসহ মাদক কারবারিদের গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, উচ্চবিত্তদের এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী এবং বারিধারায় এই মাদকের ব্যবহার সবচেয়ে বেশি। আমরা তো প্রত্যেক মাসেই আমাদের কিন্তু 300-400 মানে মামলা হয়, এবং আমাদের মামলা ম্যাক্সিমাম যদি আমাদের 500 মামলা হয়, 500 জন কিন্তু আসামি কিংবা 500-550 কিন্তু আসামি থাকে। মাদক যে শুধুমাত্র যে আইন প্রয়োগ করে, যেন আপনার 25 গ্রাম হেরোইন থাকলে তার মৃত্যুদণ্ড, আইন প্রয়োগ করেই যে আপনি একেবারে সব কিছু ইয়ে করতে পারবেন, এটা কোনোভাবেই কোনো পৃথিবীর কোনো দেশও পারেনি, আমাদের দেশও তো নয়। তো এখন আপনার যেহেতু আমরা শুধু মানে এই আইনটা প্রয়োগ না, আমরা যার কারণে কিন্তু আমরা অ্যাওয়ারনেসের উপরে কিন্তু যোগ দিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকে ভয়ঙ্কর এই মাদকের বিস্তার রোধ করা না গেলে ভয়াবহভাবে বাড়তেই থাকবে সেবনকারীদের সংখ্যা। অভিযান পরিচালনার ক্ষেত্রে দুটি বিষয় প্রাধান্য দেওয়া উচিত। একটি হচ্ছে এই মাদক বাণিজ্যের পেছনের যারা পৃষ্ঠপোষক বা কুশীলব যারা, এদেরকে আইনের মুখোমুখি করা। যে প্রক্রিয়ায় বা কায়দায় অভিযান চলছে, এখান থেকে মাদকমুক্ত বাংলাদেশ বা সমাজ নির্মাণ করার ক্ষেত্রে খুব ইতিবাচক একটা অবস্থা তৈরি করবে, সেটি আমরা মনে করছি না। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ দেশের পথে রওনা হয়েছে। মধ্যরাতে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। কয়লা নিয়ে মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে ফেরার সময় জিম্মি জাহাজটি এবার দেশের পথে বহন করছে 56,000 মেট্রিক টন চুনাপাথর। আগামী 12 বা 13 মে জাহাজটি কুতুবদিয়ায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। গত শনিবার দুবাইয়ের আল হামরিয়া বন্দরে কয়লা খালাস করে মিনা সাকার বন্দরে যায় এমভি আবদুল্লাহ। সেখান থেকে 56,000 মেট্রিক টন জাহাজীকরণ করা হয়। চুনাপাথরের চালানটি চট্টগ্রামের কুতুবদিয়ায় খালাস করা হবে। জাটকা রক্ষায় 2 মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকার সময় শেষ হয়ে আসছে আজ থেকে। মাছ ধরতে আবারও রাতেই নদীতে নামবে জেলেরা। সেই লক্ষ্যে সমস্ত প্রস্তুতিও সম্পন্ন করেছে তারা। ভোলা প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। 2 মাস বন্ধ থাকায় নষ্ট হয়ে যাওয়া নৌকা ও জাল মেরামত করে প্রস্তুত জেলেরা। নদীতে মাছ ধরার লক্ষ্যে জমজমাট হয়ে উঠছে ঝিমিয়ে পড়া মাছের আড়তগুলো। আজ মধ্যরাত থেকে নদীতে নামবে ভেবেই স্বস্তিতে জেলেরা। তবে নিষিদ্ধ সময়ে সরকারি সুবিধাগুলো যথোপযুক্ত উপায়ে না পাওয়ায় ক্ষোভ রয়েছে মৎস্যজীবীদের। নিষেধাজ্ঞা মেনে চললেও সরকারি সহযোগিতা পাননি অভিযোগ অনেকেরই। আমাদের চাল দেওয়ার কথা 80 কেজি করে, এই জায়গায় দিয়ে 40 কেজি। 2 বার চাল দেয় 80 কেজি করে 160 কেজি। ওই জায়গায় যায় আমরা 20 কেজিও পাই নাই। সব উপরে লোকেরা খাইতে আছে, আমরা যাইলে ডাইরেক্ট নাই। সরকার তো আমাদের দেয়, সরকার দিলে লাভ কি? আমাদের তো
এরা বিতরণ ঠিক না। সরকার যে আর্থিক সহযোগিতা চাউল দিছে, এটার পাশাপাশি যদি কিছু আর্থিক সহযোগিতা করতো, আমরা এটা নিয়ে মোটামুটি চলার মতো কিছু খাইতে পারতাম। আর যা দিছে এ আমাকে খুবই সংকট বাজিয়ে গেছে। তবে উপযুক্ত মাছ পেলেই সকল লোকসান কাটিয়ে উঠবে মনে করেন মৎস্য বিভাগ। চলতি বছর ইলিশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যাবে আশা করেন তারা। আমরা আশা করছি যেহেতু সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি, এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। জাটকা সংরক্ষণে জেলার মেঘনা নদীতে 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীতে 100 কিলোমিটার অভয়াশ্রমে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করা হয়। ইলিয়াস কমল, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। চলমান তাপদাহ থাকবে আগামীকাল পর্যন্ত। 2 তারিখ থেকে কমতে শুরু করবে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহে আজ 27 জেলার সব স্কুল কলেজ ও মাদ্রাসা বন্ধ। বাণিজ্যিক ভবনের বহিরাবরণে কাচের ব্যবহারে বাড়ছে রাজধানীর তাপমাত্রা। অতিরিক্ত এসির কারণে বৃদ্ধি পাচ্ছে পরিবেশগত ঝুঁকি। ছড়িয়ে পড়ছে ইয়াবার চেয়ে 100 গুণ বেশি ক্ষতিকারক মাদক ক্রিস্টালাইজ। দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ হবে বলছেন বিশেষজ্ঞরা। জাটকা রক্ষায় 2 মাস নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। রাতেই নদীতে নামবে জেলেরা, সব প্রস্তুতি সম্পন্ন। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।